ঠিকই দেখেছিস, এই 10টা প্রশ্নের সেকেন্ড সামেটিভ কাঁপবে এবং এই 10টা প্রশ্নে কিন্তু মাধ্যমিকও কাঁপতে পারে। মাধ্যমিকের গ্যারান্টি আমি এই মুহূর্তে নেবো না, সেকেন্ড সামেটিভের গ্যারান্টি আমি নিচ্ছি যে হ্যাঁ, এই যে 10খানা কোশ্চেন আছে, আমি 10টার মধ্যে 10টা কোশ্চেনে আসবে সেটা বলছি না, কিন্তু এই 10খানা কোশ্চেন থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। বেশিরভাগ স্কুল, মোর দ্যান 70% স্কুল কিন্তু এই 10টা কোশ্চেনকে মারাত্মকভাবে গুরুত্ব দেবে। আজকে নিয়ে এসেছি খিচুড়ি কোশ্চেন। কি বললাম? আজকে নিয়েছি খিচুড়ি কোশ্চেন। আজকে অনেকগুলো চ্যাপ্টারের কোশ্চেন আমি একসাথে নিয়ে এসেছি এবং সমস্ত চ্যাপ্টারগুলো মিলিয়ে মাত্র আমি 10টা কোশ্চেনকে সিলেক্ট করেছি। তো একদম সময় নষ্ট না করে আমি পরপর কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। এর মধ্যে এরকম অনেক কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো আমি অলরেডি করিয়ে দিয়েছিলাম, তবুও আমি আরেকবার আজকে ঝালিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। তাহলে কি বলছে একবার ভালো করে দেখ। বলছে x to the power 8 plus 2x to the power 4 plus c equals to 0 সমীকরণটি এই শূন্যস্থান পূরণ এর সাপেক্ষে দ্বিঘাত। কি বললাম? এর সাপেক্ষে দ্বিঘাত মানে কার সাপেক্ষে দ্বিঘাত সেটা জিজ্ঞেস করেছে। এবার এটা কোন অ্যাঙ্গেল দিয়ে দ্বিঘাত সমীকরণ না, এটা একটা 8 ঘাত সমীকরণ। এটা এমন একটা সমীকরণ যার ঘাত হচ্ছে 8, কিন্তু বলেছে এটা কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। আচ্ছা, আমরা কি একটা কাজ করতে পারি? এখানে x টু দি পাওয়ার 8টাকে আমি x টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তারপরে আছে 2 ইনটু x টু দি পাওয়ার 4, যেরকম আছে ওরকমই লিখে দিলাম, প্লাস c ইকুয়ালস টু 0। এবার আমি যদি x টু দি পাওয়ার 4টাকে y ধরে নিই, তাহলে এই সমীকরণটা কি হয়ে যাচ্ছে? x টু দি পাওয়ার 4 এর জায়গায় y বসালে y স্কয়ার প্লাস 2y প্লাস c 0। তাহলে এখন সমীকরণটা ছিল একটা 8 ঘাত সমীকরণ, একটা পাওয়ার 8 সমীকরণ, সেই সমীকরণটা কনভার্ট হয়ে গেল একটা দ্বিঘাত সমীকরণে। তাহলে এই সমীকরণটা কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ? এই সমীকরণটা হচ্ছে y এর সাপেক্ষে, মানে x টু দি পাওয়ার 4 এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। এটা কিন্তু x এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ নয়, কারণ x এর পাওয়ার তো 8 আছে, তাহলে সমীকরণটা x এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ নয়। কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ? x টু দি পাওয়ার 4টাকে আমি y ধরেছি, তাহলে এই সমীকরণটা y এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। আর y মানে কি? x টু দি পাওয়ার 4, তাহলে এই সমীকরণটি x টু দি পাওয়ার 4 এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। নেক্সট কোশ্চেন, একদম সময় নষ্ট না করে নেক্সট কোশ্চেনে আসছি আমরা। বলছে p এর মান কত হলে এই যে সমীকরণটা দিয়ে দিয়েছে, সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। মাথায় একটা জিনিস রাখতে হবে যে একটা দ্বিঘাত সমীকরণকে দেখতে কিরকম বলিস না আমার ভালো। একটা দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচার হচ্ছে, এরকম ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এবং এটাকে যদি দ্বিঘাত সমীকরণ হতে হয়, তাহলে x স্কয়ারের যে সহগ মানে a, সেটাকে 0 হওয়া যাবে না। তার মানে যদি x স্কয়ারের সহগটা 0 হয়ে যায়, তাহলে তো ax স্কয়ার টার্মটাই আর থাকবে না, মানে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে যদি তুই দেখিস যারা সমীকরণকে এরকম দেখতে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, লাফিয়ে সেটাকে দ্বিঘাত সমীকরণ বলিস না। তার এক্স স্কোয়ারের সহগটাকে কিন্তু সবসময় নট ইকুয়ালস টু 0 হতে হবে। যদি এক্স স্কোয়ারের সহগটা 0 হয়ে যায়, তাহলে কিন্তু সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এখানে বলেছে এই যে p মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 10 ইকুয়ালস টু 0, এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। কখন? আমি কি বললাম? এক্স স্কোয়ারের যে সহগ, সেই এক্স স্কোয়ারের সহগটা যদি 0 হয়, তাহলে সমীকরণটা কোনোদিন দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এক্স স্কোয়ারের সহগটা এখানে কে? p মাইনাস 3, মানে p এর মানটা যদি 3 হয়ে যায়, তাহলে সমীকরণটা কোনোদিনই কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে p ইকুয়ালস টু 3 হলে সমীকরণটা হচ্ছে না দ্বিঘাত সমীকরণ। রেন মার্টিনের কোশ্চেন, পেজ নাম্বার 629। 3 নম্বর কোশ্চেন আমি চলে আসি। 10টার মধ্যে কিন্তু অলরেডি দুটো কোশ্চেন আমাদের ডান। এটা হচ্ছে 3 নম্বরের কোশ্চেন। কি বলছে দেখ, যদি x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস পি ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 হয়, তাহলে a আর p এর মান নির্ণয় করতে হবে। খুবই ইজি কোশ্চেন। কি বলেছে? x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস পি আছে, আর ডান দিকে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 আছে। আমি একটা কাজ করি, বাঁ দিকটাকে চুপচাপ গুণ করে দিই না। তাহলে বাঁ দিকটাকে গুণ করলে কি হবে? এক্স ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স ইন্টু মাইনাস পি মানে হচ্ছে মাইনাস পি এক্স, মাইনাস 2 ইন্টু এক্স মানে হচ্ছে মাইনাস 2x, আর মাইনাস 2 ইন্টু মাইনাস পি মানে হচ্ছে প্লাস 2p ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6। এবার সুন্দর কাজ করি আমি,
এখানে এক্স স্কোয়ারটাকে আমি এক্স স্কোয়ারই রাখছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে এই দুটো থেকে আমি যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে পি প্লাস টু ইন্টু এক্স আছে, প্লাস টু পি ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স। এবার তুই বাঁ দিক আর ডান দিকটা চুপচাপ কম্পেয়ার কর। কম্পেয়ার করো মানে কি, বাঁ দিকে ধ্রুবক পদ আছে টু পি, ডান দিকে ধ্রুবক পদটা হচ্ছে সিক্স। বাঁ দিক আর ডান দিকটাকে দেখতে পুরোপুরি সেম, এখানেও এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, এখানেও সামথিং ইন্টু এক্স, এখানেও সামথিং ইন্টু এক্স, এখানে একটা ধ্রুবক আছে, এখানেও একটা ধ্রুবক আছে। তাহলে বাঁ দিকে ধ্রুবকটা হচ্ছে টুপি, ডান দিকে ধ্রুবকটা হচ্ছে 6। তাহলে এখান থেকে আমি লিখতে পাচ্ছি টুপির মানটা হচ্ছে 6। কি বললাম? টুপির মানটা হচ্ছে 6। আর এখানে এক্স এর সাথে এ আছে, এখানে এক্স এর সাথে পি প্লাস টু আছে, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তো মাইনাসটাকে আমি আর ধরছি না। এখানে এক্স এর সাথে পি প্লাস টু আছে, এখানে এক্স এর সাথে এ আছে, তাহলে এখানে পি প্লাস টু ইকুয়ালস টু, তাহলে টুপি যদি 6 হয় তাহলে পি এর মানটা হয়ে গেল 3। তাহলে পি এর মান 3 বসালে কি হচ্ছে, 3 প্লাস 2 মানে 5, মানে এ এর মানটা হয়ে গেল 5। তাহলে আমাকে তো ওটাই জিজ্ঞেস করেছে যে এ আর পি এর মান কত হবে, তাহলে এ এর মানটা 5 হলো, পি এর মানটা 3 হলো, মানে এই কোশ্চেনটা কিন্তু আমাদের ডান হয়ে গেল। আই থিঙ্ক তোরা প্রত্যেকে বুঝতে পারলি। 3টে কোশ্চেন কিন্তু অলরেডি ডান। চলে এলাম 4 নম্বর কোশ্চেন, একদম 4 নম্বর সুন্দর কোশ্চেনটা ভালো করে দেখ। সমাধান করো x minus 2 by x plus 2, x minus 2 by x plus 2 plus 6 into x minus 2 by x plus 2, এটা প্লাস 2 হবে, প্লাস 2 হবে এটা, ঠিক আছে ওকে। আচ্ছা এটা একটু অন্যভাবে দিয়েছে জানিস তো, এটা অন্যভাবে দিয়েছে কোশ্চেনটা দেখ। এখানে x minus 2 by x plus 2 দিয়েছে না, ঠিক আছে কোশ্চেনটা 6 into x minus 2 by x minus 6 equals to 1, ভালো কোশ্চেন এটা। এবং x এর মানটা নট ইকুয়ালস টু মাইনাস 2 এবং 6 করে দিই, কারণ x এর মান যদি মাইনাস 2 হয়ে যায় তাহলে তো নিচটা 0 চলে আসছে, x এর মান যদি 6 হয়ে যায় তাহলে তো নিচেরটা 0 চলে আসছে। তাহলে অঙ্কটা পুরোপুরি ঠিক আছে, চিন্তা করিস না। তাহলে এই অঙ্কটা আমি সলভ করব কিভাবে, একদম সিম্পল জিনিস। সবার আগে প্রথমে আমি লসাগু করে নিই। আমাকে বলছি লসাগু আসছে কত, x প্লাস 2 আর x মাইনাস 6, x প্লাস 2 ইন্টু x মাইনাস 6 হচ্ছে তোমার লসাগু। কারণ এই প্রথম টার্মটার নিচে x প্লাস 2 আছে, সেকেন্ড টার্মের নিচে x মাইনাস 6 আছে, তাহলে লসাগু কত, এলসিএমটা কত, x প্লাস 2 ইন্টু x মাইনাস 6, একদম সিম্পল। x প্লাস 2 দিয়ে ভাগ করলে কি আসছে, x মাইনাস 2 সাথে x মাইনাস 6টা গুণ হয়ে যাচ্ছে। আবার আমি যদি x মাইনাস 6 দিয়ে ভাগ করি তাহলে x প্লাস 2টা কার সাথে গুণ হচ্ছে, ওপরে অলরেডি 6 ছিল, আর একটা x মাইনাস 2 ছিল, x মাইনাস 6 দিয়ে ভাগ করলে পড়ে থাকছে x প্লাস 2, তাহলে x প্লাস 2টা x মাইনাস 2 এর সাথে গুণ হয়ে যাবে, একদম সিম্পল জিনিস। এবার পুরোপুরি তুই বাঁ দিকটাকে দেখ, এই নিচে x প্লাস 2 ইন্টু x মাইনাস 6 আছে, দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে ওকে। আচ্ছা এবার তাহলে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 6 প্লাস 6 ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর x প্লাস 2 ইন্টু x মাইনাস 6টা একের সাথে গুণ হচ্ছে, ঠিক আছে ওকে। এবার এইটাকে গুণ করলে কি হচ্ছে, x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x মানে মাইনাস 8x, ঠিক আছে, x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x মানে কি মাইনাস 8, আর মাইনাস 2 ইন্টু মাইনাস 6 মানে কি প্লাস 12, ঠিক আছে, প্লাস 6x স্কোয়ার মাইনাস 24, আর ডান দিকটা কি হচ্ছে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12, x ইন্টু x মানে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12, একদম সিম্পল, চিন্তা করিস না। তাহলে আমি দেখছি যে কি আসছে, আমাদের এখানে সমাধান করতে বলেছে তো, আমি দেখছি এখানে কি আসছে। এখানে x স্কোয়ার, এখানে তো 7x স্কোয়ার, 7x স্কোয়ার 6x স্কোয়ার প্লাস x স্কোয়ার মানে তো 7x স্কোয়ার, মাইনাস 8x, 12 মাইনাস 24 মানে হচ্ছে মাইনাস 12, আর x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, একদম চিন্তা করার দরকার নেই। তাহলে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12, আচ্ছা ডান দিকে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, বাঁ দিকের মাইনাস 12 ডান দিকের মাইনাস 12টা কেটে গেছে, তাহলে কি পড়ে রয়েছে আমাদের এখানে, 7x স্কোয়ার মাইনাস 8x ইকুয়ালস টু, ডান দিকে গেছে x স্কোয়ার মাইনাস 4x, 7x স্কোয়ার থেকে x স্কোয়ার বিয়োগ করলে 6x স্কোয়ার হয়, আর মাইনাস 8x মাইনাস 4x টা বাঁ দিকে চলে এলে প্লাস 4x হয়ে যাবে, তাহলে এটা
মাইনাস 4x হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস 8x আছে, মাইনাস 4xটা বাঁ দিকে চলে প্লাস 4x, তাহলে মাইনাস 8x প্লাস 4x মানে কি মাইনাস। এবার এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে 2x কমন চলে যাচ্ছে, মানে কি 3x মাইনাস 2 হচ্ছে এটা, ঠিক আছে। ওকে, 2x কমন নিলে 3x মাইনাস 2, তাহলে একভাবে বলতে পারি x এর মানটা 0 হবে, অথবা 3x মাইনাস 2 যদি 0 হয় তাহলে x এর মানটা হয়ে যাবে 2y। তাহলে x এর একটা মান 0 হবে, x এর একটা মান হচ্ছে তোমার 2 এর 3। একদম সিম্পল ভাবে কোশ্চেনটা সলভ করলাম, চিন্তা করার দরকার নেই। রেন মার্টিনের পেজ নাম্বার 630, খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, একদম সুন্দরভাবে লসাগু করে পুরো অঙ্কটাকে সলভ করেছি, চিন্তা করার দরকার নেই। তাহলে এক্স এর মানটা একটা 0 এসছে, একটা এক্স এর মান 2 এর 3 এসছে, আমাদের অঙ্কটা ডান। তাহলে 4টে কোশ্চেন ডান হয়ে গেছে ভাই। 5 নম্বর কোশ্চেন এটা কি বলছে দেখ, বলছে 3x স্কোয়ার প্লাস mx প্লাস 24 ইকুয়ালস টু 0। 3x স্কোয়ার প্লাস mx প্লাস 24 ইকুয়ালস টু 0। চোখ বন্ধ করে এটা একটা দ্বিঘাত সমীকরণ। কেন? কারণ দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচার আমি জানি কি, দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচার হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে অবশ্যই a হচ্ছে নট ইকুয়ালস টু 0। এখানে 3x স্কোয়ার প্লাস mx প্লাস 24 আছে, x স্কোয়ারের সহগটা 3 যেটা 0 নয়, তাহলে এটা অবশ্যই একটা দ্বিঘাত সমীকরণ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ভেরি গুড, খুব ভালো কথা। এবার বলছে সমীকরণের একটি বীজ অপরটির বর্গ হলে, দেখ আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আছে, তাহলে ধরি একটি বীজ হলো আলফা, তাহলে অপরটি কি হবে, অপরটি হয়ে যাবে আলফা স্কোয়ার। ধরে না যে একটি বীজ হচ্ছে আলফা, যেহেতু দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকে, তাহলে আমি একটা বীজকে যদি আলফা ধরি, অপর বীজটি একটি বীজ অপর বীজের বর্গ বলেছে, তাহলে অপর বীজটি চোখ বন্ধ করে আলফা স্কোয়ার। এবার আমরা খুব ভালো করে জানি একটা দ্বিঘাত সমীকরণের যদি দুটো বীজ থাকে আলফা আর বিটা, তাহলে বীজ দুটির যোগফলের ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ, আর বীজ দুটির গুণফলের ফর্মুলা হচ্ছে সি বাই এ। তাহলে দ্বিঘাত সমীকরণে যদি দুখানা বীজ থাকে আলফা আর বিটা, তাহলে বীজ দুটির যোগফলের ফর্মুলা কি, বীজ দুটির যোগফলের ফর্মুলা হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ মাইনাস বি বাই এ, আর বীজ দুটির গুণফলের ফর্মুলা কি, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ মানে সি বাই এ। তাহলে এখানেও একটি বীজ আলফা, অপর বীজটি হচ্ছে আলফা স্কোয়ার, তাহলে আমি এখানে কি বলতে পারবো, সুতরাং বীজ দুটির গুণফল কি হবে, বীজ দুটির গুণফলটা কি হচ্ছে জলদি বলো, বীজ দুটির গুণফলের ফর্মুলা কি সি বাই এ। সি কত এখানে 24, এ কত এখানে 3, তাহলে 24 বাই 3 মানে হচ্ছে 8। আর বীজ দুটো কি ছিল, আলফা ছিল আর আলফা স্কোয়ার ছিল, বীজ দুটির গুণফল হচ্ছে আলফা ইন্টু আলফা স্কোয়ার, মানে আলফা কিউবের মানটা 8 আসছে, তাহলে আলফার মানটা এখান থেকে 2 আসছে। আমরা জানি যে আলফা কিউব যদি 8 হয় তাহলে আলফার মানটা কি 8 এর কিউব রুট, মানে আলটিমেটলি কিন্তু 2 হয়, ঠিক আছে। তাহলে একটা বীজ যদি 2 হয় তাহলে অপর বীজটি কি হবে জলদি বলো, 2 এর স্কোয়ার হয়ে যাবে। এবার খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা করো, আমাদের বীজ দুটির যোগফলের ফর্মুলা কি, বীজ দুটির যোগফলের ফর্মুলা কি, বীজ দুটির যোগফলের ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ। মাইনাস বি কত এখানে, এক্স এর কোএফিসিয়েন্টটা কত এম, এ কত এখানে 3, তাহলে মাইনাস এম বাই 3, আর বীজ দুটির যোগফল মানে কি আলফা প্লাস আলফা স্কোয়ার। একটা বীজ হচ্ছে আলফা আর আরেকটা বীজকে আমি আলফা স্কোয়ার ধরেছি, বীজ দুটি একে অপরটির বর্গ বলেছে। তাহলে কি পাচ্ছি আমি এখান থেকে, আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এম বাই 3। তাহলে আলফার মানটা 2, আলফা স্কোয়ারের মানটা 4, তাহলে মাইনাস এম বাই 3। তাহলে মাইনাস এম এর মানটা হয়ে গেল 18, মানে এম এর মানটা হয়ে গেল মাইনাস 18। তাহলে এম স্কোয়ারের মানটা কত হবে, মাইনাস 18 স্কোয়ার। মাইনাস 18 স্কোয়ার মানে কি জলদি বল, মাইনাস 18 স্কোয়ার মানে কি, 18 স্কোয়ার মানে তো সবার জানা উচিত 18 ইন্টু 18 মানে কি 18 64, 4 হাতে 6 14, আবার 18, তাহলে 324 হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে আমি একবার ছোট্ট করে রিপিট করে দিচ্ছি, একদম ছোট্ট করে, অপশন বি ইজ কারেক্ট। ছোট্ট করে বলে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 যদি দ্বিঘাত সমীকরণ হয়, দ্বিঘাত সমীকরণে সবাই জানে যে দুখানা বীজ আছে, তাহলে এই দ্বিঘাত সমীকরণে দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, তাহলে বীজ দুটির যোগফল হচ্ছে মাইনাস বি বাই, আর বীজ দুটির গুণফল কি আলফা ইন্টু বিটা কি সি।
বীজজুড়ির যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, আর বীজজুড়ির গুণফল কি জলদি বলো, সি বাই এ। এবার এখানে একটা বীজ অপরটির বর্গ বলেছে, তাহলে আমি একটা বীজকে আলফা বলেছি ধরেছি, তাহলে অপর বীজটি অবশ্যই আলফা স্কোয়ার হয়ে যাবে। এবার বীজজুড়ির গুণফল কি হবে, মানে আলফা ইন্টু আলফা স্কোয়ার কি হবে, সি মানে ধ্রুবক পদ বাই এ মানে 24/3 মানে 8, তাহলে আলফা কিউব যদি 8 হয় তাহলে আলফা হবে। এবার বীজজুড়ির যোগফলের ফর্মুলা কি, মাইনাস বি মানে এক্স এর সহগ বাই এ মানে মাইনাস এম বাই 3। এবার আলফা প্লাস আলফা স্কোয়ার মানে যদি মাইনাস এম বাই 3 হয়, আলফার জায়গায় 2 বসা, তাহলে 2 + 4 মানে 6, এম এর মানটা মাইনাস 18, তাহলে এম স্কোয়ার করলে কি হয়ে যাবে, মাইনাস 18 স্কোয়ার মানে কি 314। একদম সিম্পল অঙ্ক, চিন্তা করার দরকার নেই, অপশন বি ইজ কারেক্ট। এবার চলে যায় নেক্সট কোশ্চেনে, একদম নেক্সট কোশ্চেনে চলে যায়, কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের, ভাই একটা বৃত্ত আঁকি, একটা বৃত্ত আঁকি, সময় নষ্ট করে লাভ নেই। ও কেন্দ্রীয় বৃত্তের, কি বললাম, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক, ভালো করে শুনবি, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক, বহিস্থ পি বিন্দু, ঠিক আছে, বহিস্থ পি বিন্দু থেকে, বাইরে একটা বিন্দু পি আছে, পি বিন্দু থেকে আমি এই ও কেন্দ্রীয় বৃত্তের উপরে স্পর্শক অঙ্কন। একটা কথা বারবার করে বলছি, যেই কোশ্চেন গুলো বলছি ওগুলো চোখ বন্ধ করে, চোখ কান বন্ধ করে একদম গ্যারান্টি সহকারে করে যান, ওর বাইরে কিন্তু কিচ্ছু আসবে না। আমি যা যা সাজেশন দিচ্ছি, যা যা রেয়ার মার্টিনের কোশ্চেন সলভ করাচ্ছি, যেই চ্যাপ্টারের ওয়ান শট নিচ্ছি, বারবার করে বলছি ওর বাইরে কিচ্ছু কোশ্চেন আসবে না, কিচ্ছু আসবে না। তো মার্ক মাই ওয়ার্ডস, একটু ভালো করে ফলো কর জিনিসটা পুরোপুরি, যা যা ক্লাসে করানো হচ্ছে একটা কিছু বাদ না দিয়ে চলে যা, তুই মাধ্যমিকে ইজিলি অঙ্কে 90 এর উপরে পেয়ে যাবি। যারা 50 পাবি ভাবছিলি তাদের 90 পেয়ে যাবি, যারা তুই 80-90 পাবি ভাবছিলি তারা 100 পেয়ে যাবি, এই নিয়ে কোনো আমার সন্দেহ নেই, বারবার করে বলছি এই জিনিসটা মেনটেন করার চেষ্টা কর। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত আছে আর বহিস্থ একটা বিন্দু পি আছে, এবার এই পি বিন্দু থেকে আমি একটা স্পর্শক অঙ্কন করলাম, কি বললাম, পি থেকে আমি স্পর্শক অঙ্কন করেছি, পি থেকে আমি একটা স্পর্শক অঙ্কন করেছি, ঠিক আছে, পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে এ বিন্দুতে স্পর্শ করছে, বৃত্তকে এ বিন্দুতে স্পর্শ করছে, বৃত্তকে এ বিন্দুতে স্পর্শ করছে, ঠিক আছে। এবার এই ও এটাকে আমি জয়েন করে দিলাম, ও এটাকে আমি জয়েন করে দিলাম, ঠিক আছে, ওকে, এই ও এটাকে আমি জয়েন করে দিলাম, ঠিক আছে, ওকে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত আছে, ও আর এটাকে তুমি জয়েন করে দিচ্ছ। এবার যদি ও এটা, যদি ও এটা, ও এটা যদি 5 সেন্টিমিটার হয় এবং পি এ, পি এটা যদি 12 সেন্টিমিটার হয়, তবে ওপির দৈর্ঘ্য কত, একদম সিম্পল কোশ্চেন, ওপির দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে। দেখ যারা যারা একটু ভালো করে ম্যাথামেটিক্স করেছিস, মানে আমি এই চ্যাপ্টারটা করিয়ে দিয়েছিলাম, যারা জানিস তারা খুব ভালো করে জানিস যে স্পর্শক এবং ব্যাসার্ধ এর মাঝের কোণটা হচ্ছে 90 ডিগ্রি, স্পর্শক এবং ব্যাসার্ধের মাঝের কোণটা হচ্ছে 90, মানে ও এ পিটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের 90 এর অপোজিটেরটা হচ্ছে অতিভুজ, এটা হয়ে গেল তোমার ভূমি, আর এটা হয়ে গেল তোমার লম্ব। তাহলে অতিভুজ 90 এর অপোজিটেরটা অতিভুজ হয়, তোকে অতিভুজের দৈর্ঘ্যটাই বের করতে বলেছে, তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে ওপি স্কোয়ার ইকুয়ালস টু 25 প্লাস 144 মানে 169, তাহলে ওপির মানটা কত হচ্ছে বাবু, √169 মানে আলটিমেটলি কি 13, ঠিক আছে, ওকে, তাহলে অপশন ডি। সবার আগে বুঝতে হবে যে এই ত্রিভুজটা যেটা সমকোণী ত্রিভুজ, সেই জিনিসটা মাথায় রাখতে হবে, এই ব্যাসার্ধ আর স্পর্শকের মাঝের অ্যাঙ্গেলটা যে 90 ডিগ্রি, এটাই অনেকে জানে না, এটা যে পুরোপুরি সমকোণ এটাই অনেকে জানে না, তাহলে পুরোপুরি জেনে গেলি ব্যাপারটা, এটা আমি অনেকবার বলেছি, এরকম টাইপের আমি একটা উপপাদ্যও করিয়েছি, এক্সট্রা করিয়েছি, আই থিঙ্ক প্রত্যেকের মনে রাখা উচিত জিনিসটা, ভেরি গুড, খুব ভালো কথা। এবার দেখ নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেনটা কি বলেছে, খুবই ইম্পর্টেন্ট, বহিস্থ পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপরে পি আর এবং পিএস দুটি স্পর্শক, তাহলে এটা আমি বৃত্ত অঙ্কন করছি, ঠিক আছে, বহিস্থ একটা বিন্দু পি আছে, এই পি বিন্দু থেকে পি আর পিএস স্পর্শক, পি আর পিএস, ঠিক আছে, পি আর এবং পিএস, ঠিক আছে, চুপচাপ জয়েন করে দে।
একদম ঠিক আছে ভাই। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের উপরে পি আর এবং পিএস দুটি স্পর্শক, পি আর এবং পিএস দুখানা স্পর্শক। পি আর এর মানটা কত বলেছে? পি আর এর মানটা বলছে 8 সেন্টিমিটার। আচ্ছা, আর পি এস আর পি এস এই পুরো কোণটা বলছে 60 ডিগ্রি। পুরো কোণটা কি বললাম? এই পুরো কোণটা বলছে 60 ডিগ্রি। আর পি এস এই পুরো কোণটা বলছে 60 ডিগ্রি। ভেরি গুড। আচ্ছা, আর পি আর 8 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে বলছে আর এস এর দৈর্ঘ্য। কি বললাম? আর এস এর দৈর্ঘ্য জিজ্ঞেস করি। বললাম আর এস এর দৈর্ঘ্য জিজ্ঞেস করি। আর এস মানে কি? এটা তো আর এস মানে হচ্ছে এটা, চিন্তা করিস না। ওকে, আর এস এর দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে। এক্সট্রা নম্বর 12, মানে আমি যে একটা এক্সট্রা করিয়েছিলাম কিছুদিন আগেই বোধহয় গুপ্তধন সিরিজ আমি একটা এক্সট্রা করিয়েছিলাম, ঠিক আছে? ওকে, প্রয়োগ। ওই প্রয়োগের 12 নম্বর যে প্রয়োগটা আছে, এটা পুরোপুরি 12 নম্বর প্রয়োগের সাথে একদম সিমিলার কোশ্চেন, একদম সিমিলার কোশ্চেন। কেন্দ্র এবং বহিস্থ বিন্দু জয়েন করলে যে সরলরেখাটা পাওয়া যায়, সেটা এই যে কোণটা আছে, কোণটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে পুরো কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইটুকুনি কোণ হয়ে যাবে তো 30 ডিগ্রি। এবং এবং এই স্পর্শ বিন্দু দুটোকে জয়েন করলে যে লাইন পাওয়া যায়, এই ওপি লাইনটা এই স্পর্শ বিন্দুকে জয়েন করলে যে লাইনটা পাওয়া যায়, তাকে আবার সমদ্বিখণ্ডিত করে। মানে আমি পুরো প্রমাণটা করে দিয়েছিলাম যে এই ওপি লাইনটা এই আর এস লাইনটাকে সমদ্বিখণ্ডিত করবে। মানে এখানে আর ডি হচ্ছে এস ডির সাথে সমান। ডি হচ্ছে আর এস এর মধ্যবিন্দু। ওপি লাইনটা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে। তো পুরো কোণ যদি হয় 60 ডিগ্রি, তাহলে এই ছোট্ট কোণটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। আর এই ডিটা হচ্ছে আর এস এর মধ্যবিন্দু। কি বললাম? ডি হচ্ছে আর এস এর মধ্য, ঠিক আছে? তাহলে আর ডি আর এস ডি এরা দুজন কি জলদি বলো পরস্পর ফার্স্ট রেসপন্স করো সমান। এবার দেখি আর কি কি জিনিস এখানে বলা আছে। সবার আগে ভালো করে জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, একটা জিনিস বুঝে রাখ, একটা জিনিস বুঝে রাখ, যে এটা যদি হয় 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, ঠিক আছে? ওকে, তাহলে এই কোণটা তোমার তো 30 ডিগ্রি, ঠিক আছে? আর আমরা প্রত্যেকেই জানি, আমি ত্রিকোণমিতি তো শিখিয়ে দিয়েছি, আমরা প্রত্যেকেই জানি যে অ্যাঙ্গেলের অপোজিটে যে থাকে তাকে বলা হয় লম্ব। তাহলে এই এই যে আর পি ডি, এই আর পি ডি এই সমকোণী ত্রিভুজটার দিকে ফোকাস কর। আর পি ডি এই সমকোণী ত্রিভুজটার দিকে ফোকাস কর। এটা 8 সেন্টিমিটার, আমার লাগবে 8 ডি। কেন? 8 ডি যদি পেয়ে যাই, ওটাকে ডবল করলেই আমি কিন্তু আর এস পেয়ে যাব। আর এস মানে কি হয়ে গেল? আর এস মানে কিন্তু হয়ে গেল 2 আর ডি। যেহেতু ডি বিন্দুটা হচ্ছে আর এস এর মধ্যবিন্দু, কি করে পাচ্ছি? প্রয়োগ নম্বর 12 নম্বর যে প্রয়োগটা আমি আগের দিন প্রমাণ করে দিয়েছিলাম গুপ্তধন সিরিজে, ওখানে বলা ছিল যে এই এই মানে বৃত্তের কেন্দ্র এবং বহিস্থ বিন্দুকে জয়েন করলে যে সরলরেখা পাওয়া যায়, সেটা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে, এবং এই আর এস স্পর্শবিন্দু দুটোকে জয়েন করলে যে লাইনটা পাওয়া যায়, তাকেও সমদ্বিখণ্ডিত করে। এই আর এস জ্যাটাকেও সমদ্বিখণ্ডিত করে। তাহলে ডি হচ্ছে আর এস এর মধ্যবিন্দু। তা আমি যদি আর ডির মানটা বের করে ফেলতে পারি, তাকে ডবল করলে আমি কি পেয়ে যাবো জলদি বল? এস ডির মান। আমি আর ডি কে ডবল করলেই পুরো আর এস টা পেয়ে যাবো। আর ডি আর এস ডি তো সমান, তা আর ডি কে 2 গুণ করলেই আমি এস ডি পেয়ে যাবো। চিন্তা করার দরকার নেই। ভেরি গুড। আচ্ছা, সরি, এস ডি বলছি, আর এস পেয়ে যাবো। তাহলে এই আর ডিটা বের করতে হবে। আর ডি হচ্ছে লম্ব। দেখ, লম্ব লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে কি জলদি বলো? সাইন থিটা। আমরা প্রত্যেকে জানি যে একটা সমকোণী ত্রিভুজের লম্ব, লম্ব বাই অতিভুজ মানে আর ডি বাই আর পি। লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন থিটা। এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি। এবার পি আর কত হচ্ছে? 8 সেন্টিমিটার। তাহলে আর ডিটা হয়ে গেল পি আর মানে 8 ইন্টু সাইন 30 মানে কি হাফ, মানে আলটিমেটলি কিন্তু হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আর ডি বেরিয়ে গেল 4 সেন্টিমিটার। আমায় বের করতে হবে আর এস, তাহলে আর এস হয়ে গেল 2 ইন্টু 4 মানে জলদি বলো 8 সেন্টিমিটার। অপশন, একদম চিন্তা করার দরকার নেই, অপশন। সিম্পল অঙ্ক, ভালো অঙ্ক, বেশ কিউট অঙ্ক। কি বলছে একবার দেখ জিনিসটা। রেন মার্টিনের কোশ্চেন, দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে, দুখানা নিরেট গোলক আছে, প্রথম গোলকের ব্যাসার্ধ কি জলদি বলো? ধরলাম R1, এন্ড সেকেন্ড গোলকের ব্যাসার্ধ কি জলদি বলো? ধরলাম হচ্ছে R2। তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 1:2। তাহলে R1:R2 হচ্ছে 1:2।
তাহলে এদের আয়তনের অনুপাত জিজ্ঞেস করেছে। আচ্ছা আয়তনটা কি হবে? 4/3 পাই r1 কিউব। আর সেকেন্ড গোলকের আয়তন কি হবে? 4/3 পাই r2 কিউব। তাহলে এবার আয়তনের অনুপাতটা কি হবে রে ভাই? v1/v2 কি হবে? প্রচুর বার অঙ্কটা করেছি। 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব। তাহলে এটা r1/r2 তার হোল কিউব হয়ে গেল। এবার r1:r2 মানে হচ্ছে 1:2, তার মানে কি r1/r2 মানে হবে 1/2, r1:r2 মানে হচ্ছে 1:2, তাহলে r1/r2 মানে হবে 1/2। এই নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই, বিন্দু মাত্র আমাদের সন্দেহ নেই। এবার r1/r2 মানে যদি 1/2 হয় তাহলে 1/2 এর হোল কিউব মানে কি হবে? 1/8। তাহলে v1/v2 যদি 1/8 হয় তাহলে v1:v2 মানে কি হবে? 1:8 হবে। মানে অপশন বি ইজ কারেক্ট। তাহলে ব্যাসার্ধের অনুপাত যদি 1:2 হয়, এটা আমি আগে অনেকবার করেছি কোশ্চেনটা, ব্যাসার্ধের অনুপাত যদি 1:2 হয় তাহলে আয়তনের অনুপাতটা সিম্পল, নিরেট গোলক বলে দিয়েছে এখানে, তাহলে 4/3 পাই আর কিউবটাই হচ্ছে আয়তন। তাহলে আয়তনের অনুপাতটা হয়ে যাবে 1:8। এই নিয়ে কোনো বিন্দু মাত্র আমাদের সন্দেহ নেই। ভেরি গুড কোশ্চেন। দেখ এটা কি আছে, এটা খুব ভালো কোশ্চেন বলে মনে হচ্ছে, গোলকেরই কোশ্চেন। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? মানে প্রথম অবস্থায় ব্যাসার্ধ ছিল হচ্ছে আর, ঠিক আছে? তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কি ছিল? যদি ব্যাসার্ধ আর হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা হয়ে যাবে 4 পাই আর স্কোয়ার। এবার যদি ব্যাসার্ধকে দ্বিগুণ করা হয়, মানে যদি 2r করা হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা হয়ে যাবে s1 ধরলাম 4 পাই 2r তার স্কয়ার। তাহলে প্রথমে ব্যাসার্ধ ছিল r, তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেল 4 পাই r স্কয়ার। এখন ব্যাসার্ধ হচ্ছে 2r, তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা হয়ে গেল 4 পাই ব্যাসার্ধের স্কয়ার মানে 2r স্কয়ার, মানে 16 পাই r স্কয়ার। তাহলে বলছে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এবার বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি শতকরা কত পাবে সেটা বের করার জন্য আগে আমি দেখি যে বৃদ্ধি কত হয়েছে। বৃদ্ধি মানে কি? নতুন বক্রতলের ক্ষেত্রফল মাইনাস পুরনো বক্রতলের ক্ষেত্রফল। এবার আমি বৃদ্ধিটা কার সাপেক্ষে করছি? এই যে বক্রতলের ক্ষেত্রফলটা বাড়লো, এটা কার সাপেক্ষে বাড়লো? পুরনো যে বক্রতলটা আছে তার সাপেক্ষে বৃদ্ধি হয়েছে। এবার শতকরা বের করতে বলেছে, মানে কি 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখি আমি কত বেরোলো। s1 মাইনাস s মানে 16 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 100%। তাহলে 12 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 100%। পাই আর স্কোয়ার 4 আর 12 পেরে গিয়ে 3, তাহলে 3 ইন্টু 100 মানে কি জলদি বলো? 300%। আবার রিপিট করছি ভালো করে শোনো। প্রথমে ব্যাসার্ধ ছিল আর, তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তারপরে ব্যাসার্ধ হয়ে গেল 2r, মানে ডবল হয়ে গেল, তখন বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে 4 পাই 2r স্কোয়ার মানে 16 পাই আর স্কোয়ার। এবার তাহলে কতটা পরিমাণ বাড়লো বক্রতলের ক্ষেত্রফলটা? 16 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার, নতুন বক্রতলের ক্ষেত্রফল মাইনাস পুরনো বক্রতলের ক্ষেত্রফল বাই পুরনো বক্রতলের ক্ষেত্রফল, কারণ পুরনো ক্ষেত্রফলের সাপেক্ষে তো বৃদ্ধি হবে না, ইন্টু 100%। তাহলে 16 মাইনাস 4 মানে কি 12, 12/4 মানে কি 3, 3 ইন্টু 100 মানে কি 300%, মানে কি 300% কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবার গোলকের দুটো অঙ্ক করার পরে একদম গোলকের পরের চ্যাপ্টারেই চলে আসছি শঙ্কু। সবাই তোরা শঙ্কু মানে জানিস কি হচ্ছে কি না হচ্ছে, আমি শঙ্কু পুরো চ্যাপ্টারটা করিয়ে দিয়েছি। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, একদম নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার। কি বললাম? 15 সেন্টিমিটার। ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে। ওরে বাপরে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে। একটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা হয়ে যায় পাই ইন্টু আর ইন্টু এল, যেখানে এল হয়ে গেল কি জলদি বল? তির্যক উচ্চতা। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা হয়ে যায় পাই আর এল, যেখানে এল হচ্ছে কি জলদি বলো? তির্যক উচ্চতা, মানে এটা হচ্ছে এল। কি বললাম? এটা হচ্ছে তোমার এল, এটা হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা তোমার হচ্ছে এল। এই নিয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই।
শঙ্কুর তির্যক উচ্চতা তোমার হচ্ছে এল, এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এবার খুব ভালো করে শোনো, এবারেই এলটা বের করবি কিভাবে। তুই উচ্চতা জানিস, তুই ভূমি জানিস, ঠিক আছে ওকে। তাহলে এল মানে কি হবে, রুট ওভার পারপেন্ডিকুলার স্কোয়ার মানে 15 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, ঠিক আছে ওকে। তাহলে তির্যক উচ্চতা যদি এল হয়, তাহলে এল মানে কি হচ্ছে রুট ওভার উচ্চতা স্কোয়ার মাইনাস ভূমি সূত্র জানিস এটা তো। শঙ্কুর যদি উচ্চতা এইচ হয় আর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তির্যক উচ্চতা কি হবে, এল মানে কি রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হবে, সবাই জানে ফর্মুলা। তাহলে রুট ওভার 15 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, দেখি কি হচ্ছে এটা। 15 স্কোয়ার মানে কি 225, 16 স্কোয়ার মানে কি জলদি বলো। 16 স্কোয়ার মানে হচ্ছে 256, কি বললাম 256, ঠিক আছে। তাহলে 6 5 11 এক হাতে 1, 5 আর 2 7 8 আর 4, 481 কি একবার চেক করে নিচ্ছি আমি। হ্যাঁ 481 হচ্ছে। এবার 481 মানে কার রুট, 481 মানে কার রুট হচ্ছে সেটা একবার দেখতে হবে আমাকে। পাই আর এল তো 481 মানে সেটা কার রুট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 21 এর স্কোয়ার, 21 ইন্টু 21 মানে কি 441, তাই না? আচ্ছা দেখি একবার 481 তো, তাহলে 15 সেন্টিমিটার। আচ্ছা ভূমিতলের ব্যাসের ব্যাস বলেছে, এটা এক্সট্রিমলি সরি, ভূমিতলের ব্যাস বলেছে। ব্যাস 16 মানে ব্যাসার্ধ হচ্ছে 8, এক্সট্রিমলি সরি। ব্যাস 16 মানে কি ব্যাসার্ধ হচ্ছে 8, আহা হা আমি ভুলে গেছি। ব্যাস 16 মানে কি ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে ওকে। ব্যাস বলেছে 16, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে ওকে। তাহলে তাই আমাদের এখানে মিল ছিল না। তাহলে 8 স্কোয়ার মানে কি 64, ওকে। তাহলে আমাদের কি আসছে একবার দেখ, 225 প্লাস 64 মানে কি 5 4 9 6 2 8, তাহলে 299। 290 কে স্কোয়ার রুট করলে তোমার আসে হচ্ছে 17। তাহলে আমাদের তির্যক উচ্চতার মান বেরিয়ে গেছে কি 17 সেন্টিমিটার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, পাই আর এল মানে পাই ইন্টু ব্যাসার্ধ কত 8 ইন্টু 17, তাই না? ঠিক আছে, 8 17 কত 756, 6 হাতে 5 136 পাই, একদম অপশন সি ইজ কারেক্ট। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের জন্য কি লাগবে, শঙ্কুর তির্যক উচ্চতা লাগবে। আর তির্যক উচ্চতা বের করার জন্য উচ্চতা লাগবে এবং ভূমির ব্যাসার্ধ লাগবে। তাহলে উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার উচ্চতার স্কোয়ার প্লাস ভূমির যে ব্যাসার্ধ আছে 8 তার স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার মানে কি 225, 8 স্কোয়ার মানে কি 64, তাহলে 289। 289 কে স্কোয়ার রুট করে তোমার 17 চলে আসে। তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু 8 ইন্টু, তাহলে 8 ইন্টু 17 মানে কি 136 ইন্টু পাই মানে 136 পাই বর্গ। একদম সিম্পল কোশ্চেন বাবু, একদম সিম্পল কোশ্চেন, কিন্তু রেন মার্টিনের কোশ্চেন ভালো কোশ্চেন। এবং এই অঙ্কটা দিয়েই আমাদের 10টা অঙ্ক যেটা বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট বলে আমাদের মনে হচ্ছে, মানে আমার সিরিয়াসলি মনে হচ্ছে, এই পুরো ক্লাসটা শেষ করলাম। এবং অবশ্যই ক্লাসটা কিন্তু তোরা শেয়ার করিস নিজের বন্ধু বান্ধবের সাথে, মানে তোরা শেয়ার করলেই বুঝতে পারবো যে আলটিমেটলি আমার ক্লাসে কিছু লাভ হচ্ছে, সত্যি কথা বলতে গেলে। নাহলে আমার কনফিডেন্স লেভেলটা কিন্তু বাড়বে না। যেভাবে তোরা লাস্ট কটা ক্লাসে আমাকে বহুত পরিমাণ ভালোবাসা দিয়েছিস, এই ক্লাসগুলো যেগুলো সত্যিই খুব ইম্পর্টেন্ট সেগুলো সবার সাথে শেয়ার কর। কারণ আমি চাই যে শুধুমাত্র আমি পৌঁছালে হবে না, মানে আলটিমেটলি আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো তো যাতে সবার কাজে লাগে। তোরা কি চাস যে খালি তোরাই ভালো নম্বর পাবি? না, নিশ্চয়ই। তোরা কি চাস যে নিশ্চয়ই তাহলে সবাই যাতে ভালো মার্কস পায়, যাতে সবাই একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, তাই তো? তাহলে আমার নিজেকে তো জিততেই হবে, কিন্তু নিজে জিতবো মানে অন্যরা হেরে যাবে এটা কিন্তু করলে চলবে না। তাহলে তোরা যারা শুভাকাঙ্ক্ষী আছিস তারা প্রত্যেকে নিজের বন্ধু বান্ধবের সাথে, নিজের স্কুলের বন্ধু বান্ধবের সাথে ক্লাসগুলোকে শেয়ার কর। এরপরে জীবন বিজ্ঞানের ক্লাস শুরু হবে, সেখানে আরো তোরা শেয়ার করতে হবে। আর একটা সাবজেক্ট আমাদের লাইফে, মানে আমাদের এই চ্যানেলে প্রথমবার আসছে, তোরা ম্যামকে এত ভালোভাবে আপন করে নিছিস, তাহলে আমাদের সবার যতগুলো সাবজেক্টের এখানে টিচার আসবে না কেন, সবার ভিডিওগুলো মারাত্মকভাবে শেয়ার করে, এটা আমি চাইছি, ঠিক আছে ওকে। সবাই অল দ্য বেস্ট, ফাটি অঙ্ক করো। এরকম আরো অনেক ক্লাস আসতে চলেছে এবং আমি জানি যে এই মাধ্যমিকের ছোট ছোট যে বাচ্চারা আছে তাহলে আমাদের হাত কোনোদিন ছাড়বে না। যেভাবে আমরা তাদের হাত ছাড়বো না বলেছি, তারাও কিন্তু আমাদের হাতটা কোনোদিন ছাড়বে না। সবাইকে অল দ্য বেস্ট, ফাটি অঙ্ক করো। আমরা অলওয়েজ তোমাদের